পরের দিন ভোরেই শিরো ঘুম থেকে উঠে শহরের ভেতর ঘুরতে বের হয়। এক দোকানে নানা রকমের জিনিসপত্র বিক্রি হতে দেখে সে জানালার পাশে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। দোকানদার এসে দোকান খুলতে না খুলতেই জিজ্ঞেস করল সে কি কোনো অস্ত্র বা প্রাচীন জিনিসপত্রে আগ্রহী কিনা। শিরো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল তার দোকানে কি উপকরণ সংগ্রহ করার জন্য কাছে আছে কিনা। ফাঁড়ির মতো দেখতে দোকানদারি হেসে বলল যে ওই ধরনের কিছু তার কাছে নেই। কিন্তু পরক্ষণেই সে বুঝে ফেলল যে শিরোই সেই বহুল আলোচিত সংগ্রাহক, যাকে সবাই নিয়ে কথা বলছে। ফাঁড়িটি নিজের নাম জানাল, রিবল। সে বলল তাদের প্রধান লোহার কারিগর একজন সত্যিকারের মাস্টার, যে কোনো ধরনের সরঞ্জাম তৈরি করতে পারে। তবে শিরো যদি কাঁচি বানাতে দিতে চায়, তাহলে তার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ শিরোকে এনে দিতে হবে। ভিতরে ঢুকতেই শিরো থমকে দাঁড়াল, সেখানে তিনজন লোহার কারিগর দগদগে লাল লোহা পিটিয়ে কাজ করছে। রিবল হাসিমুখে বলল সে লোহার পিটুনি দেখেই ফিদা হয়ে গিয়েছিল, তাই এই পেশা বেছে নিয়েছে। এরপর সে শিরোকে দোকানের মালিকের কাছে নিয়ে গেল। রিবল তাকে শিরোর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল যে তারা ইল্লুদ্রা আকরিক খুব জরুরিভাবে প্রয়োজন, যা আনতে শিরো সাহায্য করতে পারে। এটা আসন্ন তলোয়ার প্রতিযোগিতায় জেতার জন্য দরকার। কিন্তু বামনটা ঠোঁট বাঁকিয়ে বলল সে কোনো সাধারণ সংগ্রাহককে বিপজ্জনক খুনিতে পাঠাবে না। রিবল ও বামন এই নিয়ে তর্ক শুরু করল। শেষে রিবল বামনের দাড়ি ধরে টেনে বলল আধাজমা তলোয়ার দিয়ে তারা জিততে পারবে না। বামন চিৎকার করে বলল যে রুহাই খনি এখন বিশেষভাবে বিপজ্জনক, কারণ শোনা যাচ্ছে সেখানে দানব দেখা গেছে। সে জোর দিয়ে বলল যে তার দোকানে গ্রাহকের নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার, তাই শিরোকে সেখানে পাঠানো যাবে না। রিবল তার এই মনোভাব দেখে আবেগপ্রবণ হয়ে গেল এবং শিরোর কাছে ক্ষমা চাইল সময় নষ্ট করার জন্য। কিন্তু শিরো টেবিলে কুকির একটা প্লেট রাখল এবং বলল যদি সে রুহাই খনি থেকে ইল্লুদ্রা আকরিক এনে দিতে পারে, তাহলে কি প্রধান লোহার কারিগর তার জন্য কাঁচি বানাবে? বামন আতঙ্কে লাফিয়ে উঠল, সে কারো মৃত্যুর দায় নিতে চায় না। তবে শিরো তাকে আশ্বস্ত করল যে সে নিজের সুরক্ষা নিতে সক্ষম। তারপর সে পকেট থেকে একটা দৈত্যাকার কাঁকড়ার নখ বের করল। বুঝতেই পারল যে এটা বি র্যাঙ্ক মনস্টারের। তখন বামন অনিচ্ছা সত্ত্বেও শিরোকে খনিতে যেতে রাজি হল। পরদিন শিরো অন্য অভিযাত্রীদের সাথে রুহাই খনির দিকে গাড়িতে যাত্রা করল। অন্য অভিযাত্রীরা পথিমধ্যে আলোচনা করতে লাগল সম্প্রতি আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে, হঠাৎ করে গাছপালা শুকিয়ে যাচ্ছে, বন থেকে অদ্ভুত শব্দ আসছে ইত্যাদি। শিরোর মনে অস্বস্তি জাগল, কিন্তু মাথা থেকে চিন্তা ঝেড়ে দিল। গাড়ি থেকে নামতেই সে এক ঘোড়া বিক্রেতাকে দেখতে পেল এবং মনে মনে ভাবল একদিন তারও একটা ঘোড়া থাকবে। ঠিক তখনই সে পরিচিত এক গলা শুনতে পেল, উচ্চস্বরে বিক্রেতাকে বকাঝকা করছে। দেখা গেল ওটাই সেই নির্বোধ এলফ, যাকে সে বনের মাঝে সাহায্য করছিল। সে চিৎকার করছে, সেই শক্তিশালী সাদা ঘোড়া অর্ডার করেছিল যে এত দ্রুত দৌড়াবে যেন উড়ছে, কিন্তু বিক্রেতা তাকে দিয়েছে একটা বড় সাদা পাখি। বিক্রেতা গম্ভীরভাবে বলল এখানে বহুমুখী প্রাণীরাই ঘোড়া নামে পরিচিত, প্রজাতি যাই হোক না কেন। এলফ মাথা চাপড়ে বুঝল যে আসলে তারই ভুল, সে ভেবেছিল ঘোড়ার দোকানে ঘোড়াই পাওয়া যাবে। সে কাঙ্ক্ষিত প্রাণী পেগাসাসের কথা বলছিল, আর বিক্রেতা জানাল যে পেগাসাস শুধু বামনদের রাজ্যেই পাওয়া যায়। শিরো দূর থেকে সব দেখল, কিন্তু এবার আর ওই পাগলির সাথে ঝামেলায় জড়াতে চাইল না, যদিও জনের গন্তব্য একই। সে কিছু উপাদান সংগ্রহ করার সিদ্ধান্ত নিল এবং জঙ্গলে ঢুকে মাশরুম আর ফুল তুলতে লাগল। হঠাৎ সে গর্জনের মতো একটা শব্দ শুনল, কিন্তু বুঝল এটা মনস্টার না। শব্দের উৎসে গিয়ে দেখল ওই একই এলফ ক্ষুধায় অর্ধমৃত। সে তাকে পানি আর খাবার দিল এবং ভাবল এই মেয়েটার মস্তিষ্ক নিশ্চয়ই মসৃণ পাথর দিয়ে তৈরি, একবারেও শিক্ষা হয় না। খাবার খেয়ে এলফ আবার চাঙ্গা হয়ে উঠল। সেই শিরোকে ধন্যবাদ দিতে গেলে শিরোর নাক প্রায় পড়ে গেল। সে এতটাই দুর্গন্ধ ছড়াচ্ছিল যে শিরো অজান্তেই তার উপর ক্লিনজিং স্পেল ব্যবহার করে ফেলল। এলফ চমকে জিজ্ঞেস করল সে তার সাথে কি করেছে। শিরো ঠান্ডা মাথায় উত্তর দিল সে এলফদের সম্পর্কে তার সুন্দর, রাজকীয় ধারণা নষ্ট করছিল, তাই তাকে পরিষ্কার করেছে। এবার এলফ নিজের পরিচয় দিল, তার নাম ভেল। সেই শিরোকে দুবার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিল। শিরো বলল এটা কোনো ব্যাপার না, এবং হাঁটতে শুরু করল। কিন্তু ভেল তাকে থামিয়ে বলল এলফরা উপকারের প্রতিদান দেয়, সে সাহায্য করতে চায়। শিরো স্পষ্ট বলল তার কোনো সাহায্য লাগবে না। তবুও ভেল জেদ ধরে বলল সে অন্তত তার কাজকর্মে সাহায্য করবে। উড়ে তার উপর বসতেই ভেল বলল এমনকি ড্রাগনও তাকে মেনে নিয়েছে। শিরো ভেবে দেখল কিছুক্ষণ তাকে সাথে রাখা ক্ষতির কিছু নয়, আরও হয়তো কিছু দরকারি জ্ঞান পাওয়া যাবে। ভেল শীঘ্রই তার কাছে ফিরে এসে বলল সে বিরল মনস্টারের বৃষ্ঠা পেয়েছে, যা অনেক দামে বিক্রি হয়।
কিন্তু সেটা ছিল বড় সড় সাধারণ গরুর পায়খানা। পরের বার সে নিয়ে এলো সাধারণ প্রাণীর মল। দুবার ব্যর্থ হওয়া সত্ত্বেও ভেল বিশ্বাস করেছিল তৃতীয়বারেই সে কিছু বড় জিনিস পাবে, এবং এবার সে নিয়ে এলো বিষাক্ত মাশরুম। সন্ধ্যা হলে সে বলল সে কাঠ সংগ্রহ করবে। শিরো বলল দরকার নেই, তার কাছে জাদু পাথর আছে। কিন্তু ভেল বলল ক্যাম্পফায়ারের চিহ্ন ভবিষ্যৎ ভ্রমণকারীদের নিরাপদ স্থান বোঝায়। শিরো যুক্তি বুঝে সম্মতি দিল। ফলে ভেল নিয়ে এলো বিশাল মোটা কাঠ, যেন লগ কেবিন বানাবে। শিরো বলল এটা ঝালানো যাবে না, কিন্তু ভেল হাসল, কাঠটা আকাশে ছুড়ে দিল এবং ড্যাগার দিয়ে টুকরো টুকরো করে ফেলল। শিরো অবাক হয়েছিল, পরে বুঝল ভেলের ড্যাগারটা র্যাঙ্ক অস্ত্র। তাদের জন্য শিরো সুস্বাদু স্টু রান্না করলে ভেল বিস্ময় খেয়ে চলল। তারপর ভেল জিজ্ঞাসা করল সে কি বামনদের রাজ্যে যাচ্ছে। শিরো জানালো সে রুহাই খনি থেকে ইল্লোদ্রা আকরিক সংগ্রহ করতে যাচ্ছে। ভেল জানালো সে তার বোনের স্বপ্নের স্বর্গীয় সাদা পেগাসাস খুঁজছে। কিন্তু সে দুঃখটা লুকিয়ে হাসিমুখে বলল সে এখন শিরোর কাছে আরও ঋণী। শিরোর মাথায় একটি চিন্তা এলো, সে কি ভেলকে তার দেহরক্ষী হিসেবে নিতে পারে। ভেল উৎসাহে লাফিয়ে উঠল, সে শিরোকে সব দুষ্ট শক্তির হাত থেকে রক্ষা করবে। কিন্তু শিরো আসলে চেয়েছিল ওর কাছ থেকে আর কিছু উপকারী জ্ঞান শেখা। ভেল অবাক হল এত কম চাওয়াতে। তবুও সে গর্বিভঙ্গিতে হাত বাড়িয়ে শিরোর সাথে করমর্দন করল। শিরো উত্তেজিত হল, কারণ প্রথমবার মনে হচ্ছিল সে সত্যিই এক রাজকীয় এলফের সাথে ভ্রমণ করছে। কিন্তু সেই উত্তেজনা শেষ হয়ে গেল রাতেই। ভেল এমনভাবে নাক ডাকতে শুরু করল যে শিরো ঘুমোতেই পারল না। পরের দিন শিরো বিন্দুমাত্র ঘুম না করে তার যাত্রা চালিয়ে ডুয়াবন রাজ্যের দিকে রওনা দেয়। সীমান্ত শহরে পৌঁছেই শিরো সরাসরি একটি সরাইখানায় যায় বামনদের খাবার চেখে দেখার জন্য। ভেল বলে তার লিজার্ডম্যান গিরগিটি মানব বন্ধুও বলেছিল যে বামনদের রান্না নাকি দারুণ সুস্বাদু। শিরো হাসি দিয়ে বলে যে তারও একজন লিজার্ডম্যান বন্ধু আছে, আর তখনই ভেল তার বন্ধুকে নিয়ে গর্ব করতে শুরু করে যে নাকি স্টোলফা সাম্রাজ্যের পবিত্র ড্রাগন নাইট। এটা শোনার পর শিরোর মনে হয় কথাটা কিছুটা পরিচিত লাগছে। ঠিক তখনই তাদের পেছনের টেবিল থেকে ক্লে কথা বলে ওঠে এবং জিজ্ঞেস করে ভেল কি তার কথাই বলছে। শিরো আর ভেল দুজনেই অবাক হয়ে যায় তাকে সেখানে দেখে। ক্লে হাসিমুখে বলে হয়তো ভাগ্যের ইচ্ছাতেই তার দুই বন্ধু এখন একসঙ্গে ভ্রমণ করছে। এরপর সে শিরোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে এতটা নির্দয় হল কিভাবে যে শহর ছেড়ে যাওয়ার আগে তাকে জানালই না। শিরো একটু নার্ভাস হয়ে বলে সে তো গিল্ডকে জানিয়েছে। কিন্তু ক্লে তাতে একদমই সন্তুষ্ট নয় এবং জিজ্ঞেস করে সে আসলে কোথায় যাচ্ছে। শিরো যখন বলে যে সে রাইহে খনিতে যাচ্ছে, তখন ক্লে আবার তাকে উপদেশ দিতে শুরু করে। সে বলে শিরোর মতো নিম্ন র্যাঙ্কের একজন অভিযাত্রী ওই জায়গার মিশন গ্রহণ করতেই পারে না, কারণ ওটা অত্যন্ত বিপজ্জনক। ক্লে আরও বলে যদি শিরো কোনো বড় পুরস্কার না পায় তাহলে ওই খনিতে যাওয়ার কোনো মানেই নেই। শিরো গর্ব করে বলে সে দারুণ পুরস্কার পাচ্ছে, কারণ একজন মাস্টার ব্ল্যাকস্মিথ তার জন্য চূড়ান্ত মানের কাঁচি তৈরি করবে, যা সে উপকরণ সংগ্রহে ব্যবহার করবে। ক্লে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, এই ধরনের হাস্যকর পুরস্কারের জন্য এত বিপদ। শিরো যুক্তি দেয় যদি সে লৌহকারের সাথে ভালো সম্পর্ক গড়তে পারে তাহলে ভবিষ্যতে সে তার জন্য অসাধারণ মানের রান্নার সরঞ্জামও বানিয়ে দেবে। ক্লে বিরক্ত হয়ে বলে তুই পুরো ইডিয়ট স্যান্ডউইচ। শিরো এরপরও বলে একজন গাদারারের কাছে কাঁচিই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। হঠাৎ ক্লে ঘোষণা করে সেও এই অভিযানে যাবে, কারণ যাই হোক তাকে বামন দেশে তার বর্ষা মেরামত করতেই হবে। শিরো এতে খুব একটা খুশি হয় না, কিন্তু ভেল উত্তেজিত হয়ে ক্লেকে জিজ্ঞেস করে সেও কি শিরোর দেহরক্ষী হচ্ছে। ভেল পরে গর্ব করে বলে সেই শিরোকে শেষ গন্তব্য পর্যন্ত যে কোনো বিপদ থেকে বাঁচাবে। এরপর তারা ডুয়ার্ফ রাজ্যের রাজধানীতে পৌঁছায়, কিন্তু শহরের গেটে বিশাল লাইন। সৌভাগ্যবশত ক্লে রক্ষীদের চেনে, তাই তারা ভিআইপি পথ দিয়ে ঢুকতে পারে। লম্বা সিঁড়ি বেয়ে নামতে নামতে এক রক্ষী তাদের শহরের ইতিহাস শোনাতে শুরু করে। শহরে নামতেই শিরো আর ভেল অবাক হয়ে যায়, পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই বিশাল ভূগর্ভস্থ নগরী। রক্ষী তখন বলে রাজার নির্দেশে ক্লেকে দেখা করতে হবে। শিরো অবাক, ক্লে রাজাকেও চেনে। ক্লে লজ্জা পেয়ে বলে তাদের সাথে তার ভালো সম্পর্ক আছে, যদিও সে সেটা পাওয়ার যোগ্য নয়। রক্ষী বলে সে বিনয়ী হওয়ার চেষ্টা বন্ধ করুক, কারণ সে ওই দেশের নায়ক যে তাদের রক্ষা করেছিল। ক্লে লজ্জায় মাথা ধরে এবং শিরোকে আসল ঘটনাটা বলে অনেক বছর আগে বামনরা অস্ত্র বানাতে দক্ষ ছিল, কিন্তু ব্যবহার করতে ভীষণ খারাপ। তাই এক শক্তিশালী দানব তাদের দাস বানিয়ে রাখত। একদিন ক্লে কাকতালীয়ভাবে ওই জায়গা দিয়ে যাচ্ছিল, আর তাকে দেখে ড্রাগনটা অদ্ভুতভাবে ভয় পালিয়ে যায়। বামনরা ভাবে ক্লেই তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে।
সেই থেকে ক্লে হয়ে যায় তাদের হিরো। রক্ষী বলে এখনও তারা তাই ভাবে, এবং সম্প্রতি তার একটি মূর্তিও বানানো হয়েছে। কিন্তু ক্লে মাথায় হাত দিয়ে বলে ওটা নাকি দেখতে একেবারে গরজিলার মতো। রাজপ্রাসাদে পৌঁছে ক্লে রাজার ওপর চেঁচামেচি শুরু করে, কেন এমন অদ্ভুত মূর্তি বানানো হয়েছে? রাজা হাসতে হাসতে বলে, পুরো দেশে ওটা কুল বলে সবাই মনে করে। এরপর রাজা শিরোর দিকে তাকিয়ে তার আসার উদ্দেশ্য জিজ্ঞেস করেন। শিরো ব্ল্যাকস্মিথের দেওয়া সুপারিশপত্র তুলে দেয় এবং রাইহে খনিতে প্রবেশের অনুমতি চায়। রাজা জিজ্ঞেস করেন, সে কি জানে যে ভূমিকম্পের পর খনি এখন দানবে ভর্তি? শিরো মাথা নেড়ে সম্মতি দেয়। ক্লে তখন বলে, সেই শিরোর দেহরক্ষী হবে এবং সে নিশ্চিত করে যে ভেলো যথেষ্ট শক্তিশালী। এটা শুনে রাজা অনুমতি দেন এবং আদেশ করেন যে তারা খনিতে দানবদের উত্থানের কারণও খুঁজে বের করবে। ক্লে উৎসাহ নিয়ে মিশন গ্রহণ করে, আর শিরো বিরক্ত হয়ে বলে সে তদন্ত করতে আসেনি। কিন্তু তার মতামত আর কেউ শোনে না। শীঘ্রই এক বামন জানব তাদের খনির ভিতরে নিয়ে যায়। শিরো অন্ধকার আলোকিত করতে জাদু ব্যবহার করে এবং জানবর দেওয়া মানচিত্রটাও মেমোরাইজ করে ফেলে, যা দেখে ক্লে আর ভেল আবার হতবাক। শিরো তাদের কথায় পাত্তা না দিয়ে ইলড্রা আকরিক খুঁজতে শুরু করে। সে কিছু নিম্নমানের খনিজ খুঁজে পায় এবং জানব তাতে অবাক হয়। শিরো গভীরে যেতে চাইলে তাকে বিপদ সম্পর্কে সতর্ক করে। 1 সেকেন্ড পরে 2টি মাকড়সা দানব আক্রমণ করে, ক্লে তার একটিকে মুহূর্তেই মেরে ফেলে, আর শিরো বাকি একটিকে প্যারালাইজ করে দেয় যাতে ভেল সেটাকে শেষ করতে পারে। অগ্রসর হতে হতে শিরো হঠাৎ দেয়ালের পেছনে প্রচুর খনিজ অনুভব করে। অনুমতি নিয়ে সে দেয়াল বিস্ফোরণ করে। ওপাশে দেখা যায় বেগুনি রঙের বিশাল খনিজ টুকরো, যা শিরো ইলড্রা মনে করলেও জানব বলে এগুলো ইলড্রাইট ক্রিস্টাল, যা আরও বিরল এবং মূল্যবান। শিরো গুরুত্বটা না বুঝতেই আতঙ্কে আবার সতর্ক করে। পদশব্দ শুনে জানব বুঝতে পারে একটি দানব আসছে। শিরো এগিয়ে এসে বলে, এটা সাধারণ দানব নয়, এটা বৃহৎ কাকড়া দানব, এবং সে এটা নিজেই মারতে চায়, কারণ সে এর মাংস খেতে চায়। উত্তেজনায় তাকে জড়িয়ে ধরে, আর দুজনে খুশিতে নাচতে শুরু করলে ক্লে ও ভেল চুপচাপ তাকিয়ে থাকে। ভেল চেঁচায়, এই মাংস দেখেই লালা ঝরিও না, দানব সামনে। ঠিক তখনই কাকড়া আক্রমণ করে, শিরো কোনোমতে এড়ায়। ভেল আর ক্লে বলে, এটা র্যাঙ্ক দানব, একা জয় করা সম্ভব না। কিন্তু শিরো তাদের সাহায্য নিতে অস্বীকার করে, কারণ সে চায় পুরো মাংস শুধু তারই হোক। শিরো হাসতে হাসতে স্ট্যাফ বের করে নানা বাফ কাস্ট করে। ওজন কমায়, গতি বাড়ায়, শরীর শক্ত করে। শব্দ তরঙ্গ দিয়ে কাকড়াটাকে বিভ্রান্ত করে, আর শিরো এক লাফে আক্রমণ করে, কিন্তু তার ফুল পাওয়ার আঘাতেও দানবের খোলসে এক ফোঁটা দাগও পড়ে না। কাকড়া তাকে দূরে ছুঁড়ে ফেলে। সে কষ্টে সৃষ্টে ঠিকঠাকভাবে নেমে পড়ে। এর আগে সে আবার আক্রমণ করতে পারে, দানব এগিয়ে আসে। বরফের জাদু দিয়ে কাকড়ার পা জমিয়ে ফেলে। শিরো তার স্ক্যান ব্যবহার করে দানবের দুর্বল জয়েন্টগুলো চিহ্নিত করে এবং 3টি লক্ষ্যে বরফের বর্ষা তৈরি করে। সেগুলো ঘুরিয়ে বাতাসে ঘোরায়, আর শিরো সেগুলো কাকড়ার দিকে নিক্ষেপ করে এবং পুরো দানবকে বরফে ঢেকে সম্পূর্ণ জমিয়ে ফেলে। বাকিরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়, আর শিরো কাকড়ার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। ভেল আর জানব জমে যাওয়া কাকড়াটিকে পরীক্ষা করে দেখে। অন্যদিকে ক্লে খুব রেগে যায় কারণ সে লড়াই করার সুযোগই পেল না, আর শিরো নার্ভাস হয়ে তার কাছে ক্ষমা চায়। শিরো বলে, যদি তারা স্বাভাবিকভাবে লড়াই করত, তাহলে দানবটা কাদা আর রক্তে ঢেকে যেত, আর এতে তার খাওয়ার যোগ্য অংশ নষ্ট হয়ে যেত। ক্লে অবাক হয়ে বুঝতে পারে শিরো দানবটি খেতে চায়, কিন্তু এরপর সে আরও রেগে যায়। সেই শিরোকে মনে করিয়ে দেয় যে সে তার দেহরক্ষী, আর যদি শিরো এগিয়ে গিয়ে দানবদের মেরে ফেলে, তাহলে তার এখানে থাকারই বা মানে কি? শিরো কিছুটা অপরাধবোধে ভোগে, কিন্তু জবাব দেয় যে সে এই ধরনের দানবদের সাথে লড়াই করতে বেশি অভ্যস্ত। ক্লে সেটা মেনে নেয়, কিন্তু আবার মনে করিয়ে দেয় যে এরকম পরিস্থিতিতে তাদের দলবদ্ধভাবে লড়তে হবে। সে বলে শিরো যেন তাকে এবং ভেলকে আরও বেশি নির্ভর করে। শিরো আর লজ্জিতভাবে ক্ষমা চায় এই বিষয়ে আগেই না ভাবার জন্য। ক্লে তাদের মাথায় হাত বুলিয়ে বলে ঠিক আছে, তারপর বলে যে তারা এবার কাজ শেষ করুক। তারা প্রথমে কাকড়াটিকে গুহা থেকে বের করে আনে। তারপর শিরো ও অন্যরা সেখানে থাকা ইলড্রাইট খনিজ সংগ্রহ করে, কিন্তু শিরো বলে সে গুহার আরও গভীর অংশ থেকে সিগন্যাল পাচ্ছে। সে প্রস্তাব দেয় যে তারা সেটি পরীক্ষা করে দেখুক, হয়তো আরও বড় ইলড্রাইটের ভাণ্ডার আছে। এটা শুনে ডোয়ার্ফ জানব কান্নায় ভেঙে পড়ে, কারণ শিরো তাদের জন্য একটি নতুন খনিজ ভবেন খুঁজে পেয়েছে। জানবকে এভাবে কাঁদতে দেখে শিরো ভাবে, হয়তো মহাদেশজুড়ে যে আজব পরিবর্তনগুলো ঘটছে, সেগুলো ঘটছে কারণ সে বাবার সাথে দেখা করেছিল। তার কাজের কারণে ইতিহাসের গতিপথ বদলে যাচ্ছে ভাবতে গিয়ে সে উপলব্ধি করে, সে আর একা নয়।
সে বুঝতে পারে কে পপ দেবতা তাকে এ জগতে পাঠানোর উদ্দেশ্য। সঙ্গীরা ফিরতে শুরু করলে শিরো বুঝতে পারে তার স্বার্থপর কাজগুলো ইতিমধ্যেই বিশ্বে পরিবর্তন আনতে শুরু করেছে, আর সে আশা করে এই পরিবর্তন ইতিবাচকই হবে। কিছুক্ষণ পরে সবাই দুর্গে ফিরে আসে, আর শিরো রাজাকে জানায় তারা নিরাপদে তদন্ত শেষ করেছে এবং সবচেয়ে বিপজ্জনক দানবটিও পরাজিত করেছে। রাজা এই খবর শুনে খুশি হয়, কিন্তু তারপরও জানবোকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে বলেন। জানবো উত্তেজিত হয়ে পুরো ঘটনা বর্ণনা করে। রাজা শিরোকে দানবটি দেখাতে বলে, আর শিরো তার ম্যাজিক ব্যাগ খুলতেই জমে থাকা বিশাল কাঁকড়াটি বাইরে পড়ে। পুরো সিংহাসন কক্ষটি কেঁপে ওঠে দানবটির ওজনেই। রাজা স্তম্ভিত হয়ে সেটি পরীক্ষা করেন এবং বলেন শিরোর এই বীরত্বপূর্ণ কাজ পুরস্কারের যোগ্য। তখনই শিরো পুরস্কার হিসেবে দানবটিই চান। রাজা অবাক হয়ে যান কারণ তিনি এতে কোনো মূল্য দেখেন না। এরপর শিরো ও তার সঙ্গীরা শহরে বের হয়, ভেল উত্তেজিত কারণ তারা রাজা থেকে অনেক টাকা পেয়েছে। কিন্তু শিরোর এতে কোনো আগ্রহ নেই, সে শুধু কাঁকড়া রান্নার সম্ভাবনা নিয়ে ভাবছে। ক্লে শিরো ও বীরও মাঝে মাঝে ডেলুলু পাগলাটে আচরণে কিছুটা আতঙ্কিত, কিন্তু শিরো তাকে বলে এই কাঁকড়া তার ভাবনার চেয়েও মূল্যবান। পরের দিন ভেল একটি পেগাসাস উপহার হিসেবে পায় কারণ রাজা জেনেছেন যে সে একটি খুঁজছিল। ভেল আনন্দে ভাসে। এদিকে জানবো ক্লেকে তার মেরামত করা বর্ষা দেয়। ভেল পেগাসাসে চড়ে জানায় যে এটি তার বোনের জন্য, তাই সে এখনই বাড়ি ফিরে যাচ্ছে। সে বলে সে শিরোর কাছে আজীবন ঋণী, এবং যদি সে সারা জীবন ব্যয় করেও শোধ করে, হয়তো যথেষ্ট হবে না। শিরো হাসি দিয়ে বলে সে ইতিমধ্যেই তার পাওনা পেয়েছে, কাঁকড়া। ভেল বলে তারা অবশ্যই আবার দেখা করবে, তারপর উড়ে যায়। কয়েক দিন পরে শিরো ও ক্লে তাদের শহরে পৌঁছে, আর বান্নি গার্ল সিম্পাই তাদের স্বাগত জানায়। সে দেখে অবাক হয় তারা একসাথে এসেছে এবং জিজ্ঞেস করে তারা কি দল তৈরি করেছে। শিরো বলতে যাচ্ছিল যে ক্লে শুধু সঙ্গে এসেছিল, কিন্তু লিজার্ডম্যান ক্লে তাকে থামিয়ে ঘোষণা করে যে তারা সত্যিই একটি দল। সারিয়া এই খবর শুনে খুব উত্তেজিত হয়ে দৌড়ে গিল্ড মাস্টারকে জানাতে যায়। শিরো ক্লেকে সাইড আই দেয়, আর ক্লে শান্তভাবে বলে যে সে আরও কিছুদিন শিরোর সঙ্গে থাকবে, কারণ সে জানে শিরো সাধারণ মানুষ নয়, এবং তার ওপর নজর রাখার জন্য একজন বুদ্ধিমান লোক দরকার। শিরো শুরুতে নিশ্চিত নয় দল করার ব্যাপারে, কিন্তু বি ইতিমধ্যেই ধারণাটি পছন্দ করেছে এবং ক্লের চারপাশে ঘুরতে থাকে। কিছুক্ষণ ভেবে শিরো সিদ্ধান্তে আসে, ক্লের সাথে ভ্রমণ করা খারাপ হবে না। তারা বসে দলের নাম ঠিক করে, এবং ক্লের পরামর্শে নিজেদের দলের নাম রাখে অ্যাজিউর ব্ল্যাক ব্রিগেড। এরপর তারা আনুষ্ঠানিকভাবে দল হিসেবে নিবন্ধিত হয়। তারপর শিরো ইলড্রাইট ক্রিস্টাল নিয়ে লোহারের দোকানে যায়। রিবল ও তার ওস্তাদ ক্রিস্টাল পরীক্ষা করতে করতে থরথর কাঁপতে থাকে, যেন পুরনো নোকিয়া ফোন। শিরো ভয় পায়, ভাবতে থাকে হয়তো উচ্চ বিশুদ্ধতার ইলড্রাইট তৈরি করা কঠিন। কিন্তু হঠাৎ তারা দুজন চিৎকার করে কান্না শুরু করে, কারণ তারা জীবনে এত বিশুদ্ধ ইলড্রাইট দেখেনি। মাস্টার ব্ল্যাকস্মিথ বলে সে ১২০ বছরের জীবনে একসাথে এত ইলড্রাইট কখনো দেখেনি, এমনকি কাঁদতে শুরু করে কারণ সে এই কাজে অংশ নিতে চায়। শিরো খুশি হয় যে তারা ক্রিস্টালগুলো পছন্দ করেছে, কিন্তু রিবল বলে তারা এত মূল্য পরিশোধ করতে পারবে না। শিরো বলে তার চাহিদা আগের মতোই, একটি কাস্টম কাঁচি। তবে সে এটাও বলে যে আগে তারা এমন একটি তরোয়াল তৈরি করুক, যা তরোয়াল নির্মাণ প্রতিযোগিতায় জয়ী হবে। অর্ধমাস পরে শিরো এক সরাইখানায় দুপুরের খাবার আর পানীয় উপভোগ করছিল, তখন সেই ফাঁড়ি দোকানদার আসে একটি চিঠি নিয়ে। একজন অভিজাত তাকে ডেকে পাঠিয়েছে। শিরো রাজকীয়দের ঝামেলায় পড়তে চায় না, তাই অভিনয় করে যেন তার কিডনিতে হার্ট অ্যাটাক হচ্ছে। ক্লে তাকে থামায়। ফাঁড়িও বলে লর্ড বেলোমেনেট খারাপ লোক নয়। শিরো চিঠি খুলে দেখে সেটি তারও ক্লের উদ্দেশ্যে লেখা, তাদের সম্মান প্রদানের কথা বলা আছে। শিরো সন্দেহ করে, ভাবে নিশ্চয়ই কিছু চাইবে। কিন্তু ক্লে জানে, ওই অভিজাত শুধু বেবি ড্রাগনটিকে দেখতে চায়। এটা শুনে শিরো আতঙ্কিত হয়, জড়িয়ে ধরে, ভাবে বেলোমেনেট কি তাকে চুরি করতে চায়। কিন্তু ফাঁড়ি ও ক্লে দুজনেই নিশ্চিত করে, বেলোমেনেটের সে অধিকার নেই। কিছুক্ষণ পরে তারা রাজকীয় গাড়িতে চড়ে লর্ডের প্রাসাদে পৌঁছায়, এবং শহরের সবাই তাদের দিকে তাকাতে থাকে। শিরো জিজ্ঞেস করে তারা কেন তাকাচ্ছে। ক্লে বলে, প্রতিটি অ্যাডভেঞ্চারের স্বপ্ন কোনো অভিজাতের দ্বারা ডাকা হওয়া। যদি কেউ সমর্থন করে, তবে জীবনের বাকি পথ নিশ্চিত। তারা লর্ডের প্রাসাদে পৌঁছায়, শিরো সম্পদের পরিমাণ দেখে স্তব্ধ। একদল দাসী তাদের স্বাগত জানায়, যা দেখে শিরো খুশি, কারণ সে সবসময় এভাবে অভ্যর্থনা পাওয়ার স্বপ্ন দেখেছিল। ঠিক তখনই এক উদ্ধত বাচ্চা মেয়ে দৌড়ে আসে, সরাসরি শিরো ও বীরর সামনে দাঁড়ায়। সে জিজ্ঞেস করে, এটাই কি বেবি ড্রাগন? তারপর বলে, সে আরও বুদ্ধিমান কিছু আশা করেছিল। হঠাৎ মেয়েটি বীরর দিকে আঙুল তুলে ঘোষণা করে, ড্রাগনটা আমার। শিরো ও বি স্তব্ধ হয়ে যায়, বি শিরোর পেছনে লুকিয়ে পড়ে।
শিরো শান্তভাবে বলে, সে যুক্তিহীন কথা বলছে। কিন্তু মেয়েটি অহংকার ভরে বলে, ড্রাগন মহৎ প্রাণী, এবং শুধু তার মতো মহৎ কেউই সেটি পালতে পারে। শিরো দ্রুত বুঝতে পারে, যুক্তি দিয়ে তাকে বোঝানো যাবে না। সে মেয়েটির স্ট্যাট স্ক্যান করে, দেখে তার নাম ৩০, এবং সে ১৪ বছর বয়সী, লর্ড বেলোম্যানেটের মেয়ে। কিভাবে এই অযৌক্তিক মেয়েকে সামলানো যায় ভাবতে গিয়ে, সে নরমভাবে আচরণ করার সিদ্ধান্ত নেয়। সে ৩০-এর সামনে হাঁটু গেড়ে বসে শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি কেন মনে করো যে এই ড্রাগন তোমার প্রাপ্য? মেয়েটি নার্ভাসভাবে বলে যে তার বাটলার তাকে বলেছিল একজন অ্যাডভেঞ্চারার আছে যার কাছে ড্রাগন আছে, তাই স্বাভাবিকভাবেই সে সেটাই চাইছিল। সে আরও বলে যে বাটলার তাকে শিখিয়েছিল, বোকা অ্যাডভেঞ্চারারদের সাথে কথা বলার সময় ডিগনিফাইড থাকতে হবে এবং নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে হবে। এ কথা শুনে শিরো এখন বাটলারের ওপর বিরক্ত, তবে সে ৩০কে বলে যে বি তার পরিবার, তাই তাকে নেওয়ার কথা ভাবতেও পারবে না। এটা শুনে মেয়েটি অবাক হয়, আর যখন বি তাকে উত্তর দেয়, তখন সে আরও বিস্মিত হয়, কারণ সে কখনো ভাবেনি এত ছোট ড্রাগন বাচ্চা মানুষের ভাষা বুঝতে পারে। হঠাৎ সে কেঁদে ফেলে এবং শিরোর কাছে ক্ষমা চায়, কারণ সে বুঝতেই পারেনি তাদের বন্ধন কত গভীর। বি উড়ে গিয়ে তাকে সান্ত্বনা দেয়, আর খুশিতে ৩০ তাকে জড়িয়ে ধরে। তবে সঙ্গে সঙ্গেই বি আবার শিরোর কাছে ফিরে আসে। শিরো জিজ্ঞাসা করে কেন সে ড্রাগন চাইছিল। ৩০ বলে সে মাকে দেখাতে চেয়েছিল। ঠিক তখনই তার বাবা এসে পৌঁছায়, এবং শিরো হতবাক, কারণ লোকটা অস্বাভাবিকভাবে তরুণ ও সুদর্শন। শিরো বিশ্বাস করতে পারে না সেই অভিজাত ব্যক্তি যিনি তাকে ডেকেছিলেন। লোকটি নিজেকে লর্ড বেলমানান্ত হিসেবে পরিচয় দেয় এবং শিরোকে শুভেচ্ছা জানায়। সে বলে, শিরো সম্পর্কে অনেক কথা শুনেছে। চা নিয়ে বসার পর প্রথমেই বেলমানান্ত তার মেয়ের আচরণের জন্য ক্ষমা চায়। ক্লে সরাসরি মূল কথায় যায় এবং জিজ্ঞেস করে কেন তিনি তাদের ডেকেছেন। বেলমানান্ত বলে, তার স্ত্রীর ব্যাপারে। এ কথা শুনে ক্লে চমকে ওঠে এবং শিরোকে ব্যাখ্যা করে যে বেলমানান্তের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী। বেলমানান্ত বলেন তিনি সম্প্রতি একটা গুজব শুনেছেন, শিরো নাকি এক দুর্বল অসুস্থ মানুষের শরীর মাত্র একদিনে সুস্থ করে তুলেছিল। তাই তিনি শিরোর সাহায্য চান। শিরো চিন্তা করে এবং বুঝতে পারে তাকে খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে কারণ তার জাদু আগেও ক্লেকে বিবর্তিত করে ফেলেছিল। তারপর বেলমানান্ত বলে ৩০ ড্রাগন চেয়েছিল কারণ সে ভেবেছিল কোনো সুন্দর প্রাণী যদি মায়ের পাশে থাকে, তাহলে তার স্বাস্থ্য ভালো হবে। এ কথা শুনে ক্লে কাঁপতে থাকে এবং চোখের পানি চেপে রাখতে চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা করতে পারে না। তাদের এত আবেগ দেখে শিরো অপরাধবোধে ভুগলেও এখনও সে তাড়াহুড়ো করে সম্মতি দিতে চায় না। অনেক ভাবনার পর সে শেষমেশ সিদ্ধান্ত নেয়, সে ওই নারীকে বাঁচাবে। বেলমানান্ত সবাইকে তার স্ত্রীর কক্ষে নিয়ে যায়। শিরো দেখে ঘরটা খুব ধুলোময়। বেলমানান্তের স্ত্রী খুব ফ্যাকাশে, হাড়গুলো শরীরের ভেতর থেকে বেরিয়ে আসছে। এটা দেখে শিরো অবাক হয়ে জিজ্ঞেস করে, চিকিৎসা শুরুর আগে কি ঘরটা উজ্জ্বল করা যায়? জানা যায়, মহিলা সূর্যালোক অ্যালার্জিতে ভুগছেন। তাই শিরো কম আলোতেই প্রথমে স্ক্যান শুরু করে। স্ক্যানের ফলে সে দেখে মহিলার শরীরে এত ধরনের রোগ আছে যে পুরো একটি হাসপাতালে কাজ তৈরি হয়ে যাবে। শিরো বেলমানান্তকে জানায় সে বেশিরভাগ সমস্যা ঠিক করতে পারবে, কিন্তু একটি রোগ আছে, আইভার পয়জনিং, যার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। এরপর সে বেলমানান্তকে জিজ্ঞেস করে, তিনি কি সত্যিই একজন অপরিচিত অ্যাডভেঞ্চারারের হাতে তার স্ত্রীর জীবন তুলে দিতে পারবেন? যেহেতু ওই নারী নিজের সুস্থতার আশা অনেক আগেই হারিয়ে ফেলেছেন এবং শুধু একবার মেয়েকে জড়িয়ে ধরতে চান, তাই বেলমানান্ত চোখ ভেজা আর কাপা কণ্ঠে শিরোকে অনুরোধ করে তাকে বাঁচাতে। শেষমেশ শিরো রাজি হয়। ক্লে জিজ্ঞেস করে, আগের মতোই কি শিরো চিকিৎসা করবে? কিন্তু শিরো বলে না, কারণ সেই পদ্ধতি প্রচণ্ড ম্যানা ব্যবহার করে, আর মূলে এখন এতটা সহ্য করতে পারবে না, হয়তো মারা যাবে। তাই শিরো উপসর্গনির্ভর চিকিৎসা শুরু করে, প্রথমে চোখ। খুব ধীরে ধীরে জাদু ব্যবহার করে সে তার চোখ সুস্থ করে। কিছুক্ষণ পর শিরো তাকে চোখ খুলতে বলে। ধীরে চোখ খোলার পর মহিলা অবাক হয়ে দেখেন, তার দৃষ্টি আগের চেয়ে অনেক পরিষ্কার। তিনি খুশি, কিন্তু শিরোর পরিকল্পনা এখানেই শেষ নয়। ব্যাগ থেকে দণ্ড বের করে সে এক শক্তিশালী জাদু ব্যবহার করে পুরো ঘর পরিষ্কার করে। ধুলো উড়ে যায়, জানলা খুলে যায়, আর রোদ ঘরে ঢোকে। বেলমানান্ত জিজ্ঞেস করে, সে কি ঠিক আছে? আর মূলে কাঁদতে কাঁদতে বলে, রোদ আর তার চোখ পোড়াচ্ছে না। এমন সুখের মুহূর্তে শিরো লক্ষ্য করে, বাটলার আর কয়েকজন দাসী ওদের দিকে তাকিয়ে আছে। শিরোর মনে হয় কিছু একটা অস্বাভাবিক। সে বেলমানান্তকে বলে, চলুন, আমাদের কথা বলা দরকার। স্টাডির কক্ষে পৌঁছে শিরো জানায়, মূলের রোগটি আইভার পয়জনিং, যা মানে কেউ ইচ্ছাকৃতভাবে তাকে বিষ দিচ্ছে। এটা শুনে বেলমানান্ত স্তব্ধ হয়ে যায়। শিরো আরও জানায়, সে পুরোপুরি চিকিৎসা করতে পারবে না যতক্ষণ না বিষের তথ্য ও প্রতিষেধক জানা যায়।
বেলমানান্ত হতাশ হয়ে বলে, এই 20,000 বছরের পুরনো, এবং তার প্রতিষেধকের তথ্য শতাব্দী আগেই হারিয়ে গেছে। শিরো উত্তর দেয়, যদি কেউ এখনও এই বিষ তৈরি করতে পারে, তবে গানও নিশ্চয় কোথাও আছে। আর তারা চাইলে আবারও বিষটি বিশ্লেষণ করে প্রতিষেধক তৈরি করতে পারে। ক্লে বলে, কিন্তু তারা জানে না কি উপাদানে বিষ তৈরি হয়েছে। ঠিক তখনই বেলমানান্ত মনে করে, তার পূর্বপুরুষরা অনেক ঐতিহাসিক দলিল সংগ্রহ করেছিলেন। হয়তো সেখানে সূত্র থাকতে পারে। সমস্যা একটাই, বেশিরভাগই প্রাচীন ভাষায় লেখা। সৌভাগ্যবশত, এটা শিরোর জন্য সমস্যা নয়, তার অনুবাদ দক্ষতা সেগুলাকে জাপানিতে অনুবাদ করতে পারে। সে বইগুলো ঘেটে বিষ সম্পর্কিত তথ্য খুঁজতে থাকে এবং শেষে একটি ডায়েরি পায়। লেখকের নাম পোলা পোলা, যিনি নিজেকে লেখেন, দুনিয়ার সবচেয়ে কিউট অ্যাডভেঞ্চারার হৃদয়। শিরো ডায়েরিটা পড়তে পড়তে ক্রিঞ্জ টিনেজ গার্ল এর অভিনয় করে এবং সবাই বিরক্ত হয়। ডায়েরিতে লেখা, একটি পাহাড়ের কাছে, যেখানে ডানাওয়ালা ঘোড়ার আকৃতির পাথর আছে, তার পাশে একটি বিশাল লেক এবং সেখানে সোনালি উজ্জ্বল ফুল ছিল। এর বেশি ক্রিঞ্জ শোনার আগে ক্লে শিরোর মুখ চেপে ধরে এবং বলে, সে জায়গাটা চেনে। ম্যাপ বের করে সে একটি লেক দেখায়, যেখানে পেগাসাস মূর্তি রয়েছে। সম্ভবত সেখানেই আইভার ফুল আছে। কিন্তু সমস্যা, জায়গাটি এখান থেকে 5 দিনের দূরত্বে। শিরো বলে, তারা এখনই রওনা দেবে। এদিকে নার্ডি বাটলার সব পর্যবেক্ষণ করছে এবং একটি বার্তা কবুতর পাঠিয়ে দেয়। যাওয়ার আগে শিরো মূলের কক্ষের বাইরে একটি বাধা ম্যাজিক পাথর বসিয়ে দেয়, যাতে কেউ তাকে ক্ষতি করতে না পারে। ঠিক তখনই তিরিশ দৌড়ে এসে শিরোর কাছে ক্ষমা চায়। শিরো বলে তার কথাগুলো সত্যিই কষ্টদায়ক ছিল, কিন্তু সে স্বীকার করেছে, তাই তাকে ক্ষমা করা হল। সে তিরিশকে শেখায়, ভুল স্বীকার করার ক্ষমতা মানুষের বড় গুণ, এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত। তারপর শিরো সতর্ক করে, সে চলে গেলে কেউ তাকে শিরোর বিরুদ্ধে ভুল কথা বলবে। এমন হলে যেন সে সরাসরি তার বাবাকে জানায়। সব প্রস্তুতি শেষে শিরো আর ক্লে তাদের ইউনিকর্নে চেপে রওনা দেয়। শিরো সবার ওপর ওজন হ্রাস ও গতি বাড়ানোর জাদু ব্যবহার করে, আর ইউনিকর্নগুলো প্রত্যাশার থেকেও দ্রুত দৌড়ায়। তারা দ্রুত গন্তব্যে পৌঁছে, কিন্তু দৃশ্যটা ভয়ানক হতাশাজনক। ক্লে জানায়, সে যখন শেষবার এসেছিল, এখানে সমৃদ্ধ গ্রাম ছিল, কিন্তু এখন সব ধ্বংস। শিরোর মনে আসা, লেকটি শুকিয়ে না যাক। ক্লে বলে, ওটা শুকাবে না, খুব বড়। কিন্তু লেকের অবস্থা চারপাশের থেকেও খারাপ, জল দূষিত, এবং মৃত গাছ ভাসছে। শিরো পরীক্ষা করে এবং খুঁজে পায় যে এটি গ্যারেনোট বাইসম মনস্টারের শিং থেকে পাওয়া এক প্রকার বিষ দিয়ে দূষিত করা হয়েছে। শিরো ক্লেকে বলে যে কেউ ইচ্ছাকৃতভাবে হ্রদে বিষ দিয়েছে, কিন্তু সে ব্যাপারে বিস্তারিত বলার আগেই গ্রামবাসীরা অস্ত্র হাতে সেখানে এসে অনুপ্রবেশকারীদের সাথে লড়াইয়ের প্রস্তুতি নেয়। শিরো এক নজরে তাদের ভয় পাওয়া মুখের দিকে তাকায় এবং শান্তভাবে এগিয়ে গিয়ে বলে তারা অ্যাডভেঞ্চারার এবং বিরল উপকরণ সংগ্রহ করতে এসেছে। গ্রামবাসীরা কথাটা সহজে বিশ্বাস করতে চায় না, কিন্তু যখন ক্লে তারে র্যাঙ্ক ব্যাজ দেখায়, তখনই সবাই অস্ত্র ফেলে দেয়। শিরো জিজ্ঞাসা করে তারা কি জানায় কি ঘটেছে এখানে, ঠিক তখনই একজন দুর্বলতায় ভেঙে পড়ে। শিরো তার দেহ পরীক্ষা করে বুঝতে পারে লোকটার ওজন অস্বাভাবিকভাবে হালকা, এরা অনেক দিন ঠিকমতো খায়নি। গ্রামবাসীরা প্রথমে শিরোকে গ্রামে নিয়ে যায়, যা একদম ধ্বংসস্তূপের মতো লাগছে খরার কারণে। তারা বলে 10 মাস আগে হঠাৎ করে হ্রদের জল বিষাক্ত হয়ে যায় এবং সব মাছ মরে যায়। ভূগর্ভস্থ পানীয় দূষিত হয়ে যায় এবং সবাই হতাশায় ডুবে যায়। ঠিক তখনই আসে এক ব্যবসায়ী এনোগ্যাস। সে তাদের বাঁচানোর প্রস্তাব দেয় বদলে সেই সোনালি ফুলটির, যা হ্রদের কাছে জন্মায়। ফুলটির অবস্থান প্রজন্ম ধরে তাদের গোপন পবিত্র সম্পদ ছিল, কিন্তু বাঁচার জন্য তারা রাজি হয় এবং শর্ত হয়, প্রতি মাসে একটি ফুলের বদলে 60 ব্যারেল পানি। পানি পান করার জন্য যথেষ্ট হলেও জমি চাষের জন্য যথেষ্ট নয়, আর তাই গ্রামের সবাই বহুদিন ধরে অনাহারে। সব শুনে শিরো বোঝে পরিস্থিতি এবং বলে, ওই এনোগ্যাস লোকটা সন্দেহজনকভাবে ভিলেন। গ্রামবাসীরা তা মানতে চায় না, কারণ এনোগ্যাসই তো তাদের সাহায্য করছে। কিন্তু শিরো বিরক্ত হয়ে বলে, বুদ্ধি ব্যবহার করো। হঠাৎ করে হ্রদ বিষাক্ত হল, আর ঠিক তখনই পানি নিয়ে হাজির হল ওই লোকটা। তার উপর বিষাক্ত ফুল, এবং সে প্রতি মাসে তা চাইছে। দোষী আর কেউ নয়, নিশ্চয়ই এনোগ্যাসই এটা করেছে। গ্রামবাসীদের বিশ্বাস ভেঙে পড়ে, কিন্তু শিরো আরও রেগে যায়। সে শপথ নেয় যে সে নিজেই এনোগ্যাসের দুষ্ট পরিকল্পনা ধ্বংস করবে। তার আগে সে সিদ্ধান্ত নেয় প্রথমে গ্রামকে সাহায্য করবে। সে বলে স্পিরিট ম্যাজিক ব্যবহার করতে, এবং ছোট ড্রাগনটি মেঘের উপর উড়ে গিয়ে বৃষ্টি নামায়। অল্প সময়ের সেই বৃষ্টি গ্রামে পানি আর আশা নিয়ে আসে। এরপর শিরো সবার জন্য ইনস্ট্যান্ট শাওয়ার দেয়, কারণ তারা মাসের পর মাস গোসল করেনি। এরপর সে ম্যাজিক দিয়ে গ্রামবাসীদের ঘরবাড়ি মেরামত করে।
তারপরে সে তার বিশাল কড়াই বের করে পুরো গ্রামের জন্য সুস্বাদু স্টু রান্না করে। সবাই পেট ভরে খাওয়ার পর গ্রামের প্রধান শিরোকে ধন্যবাদ জানায় এবং সাহায্য চাইতে চায়। শিরো বলে প্রথমে তাকে আইভি ফুল সংগ্রহ করার অনুমতি দিতে হবে, কারণ সে জরুরি প্রতিষেধক বানানোর চেষ্টা করবে। প্রধান রাজি হয়। ঠিক তখনই বাচ্চারা ছুটে আসে এবং শিরোকে খেলতে ডাকতে থাকে। প্রধান তাদের তাড়াতে গেলে শিরো হেসে বলে, ওদের সুস্থভাবে দুষ্টুমি করতে দেখতেই ভালো লাগে। বাচ্চারা তাকে তাদের গোপন ঘাঁটিতে নিয়ে যায়, যা আসলে লিড্ডা ফল সংগ্রহের গুদাম। নেতা বাচ্চা জানায়, শুধু লিড্ডা ফুলের রস খেলে তারা সেই বাগানে যেতে পারে। লিড্ডা ফল মিষ্টি, কিন্তু ফলের ভেতর থাকা তরল ভয়ানক লবণাক্ত বলে তারা তা ফেলে দেয়। শিরো স্কিল ব্যবহার করে ফলটির তথ্য জানার চেষ্টা করে, কিন্তু স্ক্রিন ফাঁকা। তবে ফল থেকে বের হওয়া বাদামি তরল দেখে সে চেনা স্বাদ মনে করে, তা সয় সসের মতো, এবং সে আনন্দে চমকে যায়। এদিকে বেলমেনিনের প্রাসাদে ৩০ একটি অ্যালার্ম বাজতে শুনে মায়ের ঘরে দৌড়ায়। যাওয়ার আগে শিরো বিশেষ ম্যাজিক অ্যালার্ম লাগিয়ে রেখেছিল, যা দুষ্ট উদ্দেশ্য ধরা পড়লেই বাজবে। ঘরে ঢুকে সে দেখে সেখানে দাঁড়িয়ে আছে সন্দেহজনক বাটলার বার্নার্ড। ৩০ ভয় পায় এবং তাকে দূরে থাকতে বলে। বার্নার্ড শান্তভাবে জিজ্ঞেস করে, ৩০ কেন মনে করছে সে কাউকে ক্ষতি করতে এসেছে? ৩০ বলে, শিরো ম্যাজিক অ্যালার্ম লাগিয়েছে, আর সেটা বাজছে। বার্নার্ড শিরোকে অপমান করে বলে, অ্যাডভেঞ্চারাররা লোভী, বেয়াদব লোক, সে তোমাদের থেকে শুধু টাকা নেওয়ার জন্য এসব করছে। ৩০ তর্ক করে, সে শিরোর বিরুদ্ধে কিছুই শুনতে চায় না। ঠিক তখন বেলমেনিন ঘরে আসে এবং পক্ষের কথা শোনার পর বলে, হয়তো শিরোই মিথ্যা বলছে, আর হয়তো তুমি। ঠিক তখন প্রধান বাটলার পানি নিয়ে আসে এবং বার্নার্ড আতঙ্কিত হয়ে যায়। বেলমেনিন তাকে সেই পানি পান করতে বলে, কারণ বার্নার্ড দাবি করছিল সেটাই নাকি মিউলের অসুখ সেরে দেবে। বার্নার্ড কাঁপতে থাকে, তখন বেলমেনিন তার মুখে পানি ছুঁড়ে মারে। বার্নার্ড হাউমাউ করে বলে, পানি বিষাক্ত। কিন্তু বেলমেনিন হেসে বলে, এটা কেবল সাধারণ পানি, এবং আসল বিষ সে আগেই সরিয়ে ফেলেছে। অবশেষে বার্নার্ডকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রধান বাটলার তার ঘরে পাওয়া একটি সাংকেতিক চিঠি দেয়, এবং বেলমেনিন বুঝে যায় এটি বড় কোনো ষড়যন্ত্র। এদিকে গ্রামে ব্যবসায়ী এনগ্যাস আসে এবং বলে সে এবার ফুল নিতে আগেভাগেই এসেছে। এক গ্রামবাসী তাকে জানায়, প্রধান শিরো ওকলেকে নিয়ে কোথাও গেছে। তারপর হঠাৎ গ্রামবাসী মনে করে, ওই ফুল তো বিষাক্ত, এবং তৎক্ষণাৎ সে বলে, আমরা তোমাকে আর ফুল দেব না। এনগ্যাস একদম প্রস্তুত, সে সঙ্গে সঙ্গে গুন্ডাদের ডেকে বলে, এবার সব শেষ করো। দিকে পুরনো গোপন সুড়ঙ্গ পেরিয়ে গ্রামের প্রধান শিরো ওকলেকে সোনালি আইভি ফুলের জায়গায় নিয়ে আসে, যেখানে এক সুন্দর ডানাওয়ালা ঘোড়ার মূর্তি আছে। দৃশ্য দেখে শিরো মুগ্ধ হয়ে যায়। ফুল পরীক্ষা করে সে জানতে পারে, এই ফুল কেবল এই হ্রদের পাশে জন্মে, কারণ এটি সৃষ্টি হয়েছিল দেবীয় জীব হফেলের অশ্রু থেকে। প্রধান জানায়, হফেল হচ্ছে সেই রক্ষক পেগাসাস যিনি একসময় হ্রদের দানবদের থেকে গ্রামকে রক্ষা করেছিলেন। তারা পূর্বপুরুষেরা তাই ফুলকে দেবতার উপহার হিসেবে সম্মান করে। শিরো জিজ্ঞেস করে, আমি এত মূল্যবান জিনিস নিতে পারি? প্রধান উত্তরে হাসে, তুমি আমাদের ত্রাণকর্তা, তুমি যত নিতে চাও নিতে পারো। শিরো কেবল একটি ফুল নেয়, কারণ প্রতিষেধকের জন্য এটুকুই যথেষ্ট। সে নতুন সয় সস ফল নিয়ে পরীক্ষার কথা ভাবছে, ঠিক তখনই কোনো একজন চিৎকার করে। তারপরই প্রধান আতঙ্কিত হয়ে বলে, এটা হফেলের ডাক। এক গ্রামবাসী দৌড়ে এসে জানায়, গ্রাম জ্বালিয়ে দিয়েছে, এনগ্যাস দিয়ে লোকদের আক্রমণ করেছে। শিরো এবং ক্লে গ্রামের প্রধানকে এবং আরেকজন আহত গ্রামবাসীকে পিঠে নিয়ে দৌড়াতে দৌড়াতে গ্রামে পৌঁছায়। সেখানে পৌঁছে তারা ভয়াবহ দৃশ্য দেখে, সমস্ত ঘরবাড়ি আগুনে জ্বলছে। শিরো এক মুহূর্ত নষ্ট না করে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে, আর ক্লে গ্রামবাসীদের নিরাপদ জায়গায় সরাতে থাকে। প্রচুর পরিশ্রমের পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে গ্রামের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রামরক্ষী শিরোকে জানায় যে কেউ গুরুতর আহত হয়নি, এবং এই অবস্থায় এটিই সবচেয়ে ভালো খবর। শিরো জিজ্ঞেস করে আগুন লাগল কিভাবে, তখন রক্ষী জানায়, এনগ্যাস গ্রামে এসে আইভি ফুল দাবি করে। কিন্তু সে জানত ফুলগুলো বিষাক্ত, তাই দিতে অস্বীকার করে। আর তখনই সেই দুষ্টু ব্যবসায়ী তার লোকদের দিয়ে গ্রামে আগুন লাগিয়ে দেয়। এ কথা শুনে শিরোর রাগ প্রচণ্ড বেড়ে যায়। ঠিক তখনই গ্রামের প্রধান আতঙ্কিত হয়ে বলে ওঠে, গঞ্জা নামের ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিরোর মনে পড়ে গঞ্জার কথা, যে ছেলেটি খুব দ্রুত তার সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। শিরো সন্দেহ করে এনগ্যাস নিশ্চয়ই তাকে অপহরণ করেছে। এক বৃদ্ধার সাথে সাথে তা নিশ্চিত করে জানায়, আগুন লাগার বিশৃঙ্খলার সুযোগে এনগ্যাস গঞ্জাকে নিয়ে লেকের দিকে পালিয়ে যায়। এ কথা শুনে শিরোর মধ্যে রাগ আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে সে তার সার্চ স্কিল সর্বোচ্চ পরিসীমায় ব্যবহার করে।
সে কাছের একটি পরিত্যক্ত দুর্গে মানুষের উপস্থিতি খুঁজে পায় এবং ক্লেকে জানায় ইনগাসের কমপক্ষে ১০০ জন গুন্ডা আছে। ক্লে হাসিমুখে বলে এটা কোনো সমস্যা নয় এবং ইউনিকর্নে চড়ে প্রস্তুত হয়। কিন্তু গ্রামের প্রধান তাদের থামাতে চায়, কারণ বিপদ অনেক বড়। শিরো তাকে আশ্বস্ত করে আমরা যথেষ্ট শক্তিশালী, আমরা গঞ্জাকে ফিরিয়ে আনব। জনে দুর্গে পৌঁছে দিয়ে চারদিকে নজরদারি করাই। বি জানায় সব ডাকাত পার্টি করছে। শিরো পরিকল্পনা করার চেষ্টা করে, কিন্তু ক্লে অপহরণের উপর উৎসব করা বরদাস্ত করতে না পেরে প্রায় কাইজু নম্বর ৮ রূপ নিতে যাচ্ছিল। শিরো তাকে শান্ত করে বলে বিনা পরিকল্পনায় আক্রমণ করলে গঞ্জা বিপদে পড়বে। অবশেষে শিরোর মাথায় পরিকল্পনা আসে। সে নিজে এবং ক্লের উপর অদৃশ্যতার জাদু ব্যবহার করে। এভাবে তারা সহজে ২ মাতাল পাহারাদারকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে, এমনকি এক মাতাল লোককে অজ্ঞানও করে দেয়। প্রতি ঘর খুঁজেও গঞ্জার কোনো চিহ্ন না পেয়ে ক্লে বলে এবার মূল অপরাধীর সাথে কথা বলার সময়। শিরোও তাতে সম্মত হয়। জনে সেই হলে পৌঁছায় যেখানে ইনগাস এবং তার লোকজন পার্টি করছে। তারা শোনে এক ডাকাত হাসতে হাসতে বলছে গ্রামের লোকদের মুখ কত করুণ ছিল যখন তাদের ঘর পুড়ছিল। আরেকজন বলে আইভি ফুলের অবস্থান না পাওয়া দুঃখজনক। কিন্তু তৃতীয়জন অহংকারের সাথে বলে তাই তো গঞ্জাকে অপহরণ করেছি। সে হাসতে হাসতে বলে যখন খবর ছড়িয়ে পড়বে যে বেলমিনান্টের মতো ক্ষমতাবানও তার স্ত্রীকে আইভর পয়জন থেকে বাঁচাতে পারেনি, তখন মানুষ বুঝবে এই বিষ কত শক্তিশালী। তখন সবাই শত্রুকে হত্যা করতে এই বিষ চাইবে, আর তখনই তারা দাম বাড়িয়ে দেবে। ঠিক তখনই তার ঘাড়ে একটি বোতল লেগে তার জ্ঞান হারিয়ে যায়। এঙ্গাস বোতল ছুঁড়ে মারে, কারণ সে চায় না পরিকল্পনা ফাঁস হয়ে যাক। সব শুনে ক্লে আর নিজেকে সামলাতে পারে না। শিরো তাকে অনুমতি দেয় ধ্বংস করো, কিন্তু কাউকে মেরো না। ক্লে অদৃশ্যতা ভেঙে দরজা ধ্বংস করে ঢোকে। ডাকাতরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে। ক্লে এক ঘুষিতে এক ডাকাতকে উড়িয়ে দেয়, আর এঙ্গাস ভয়ে কাঁপতে থাকে। সে একজনকে বলে গোপন অস্ত্র আনো। ওদিকে শিরো নিঃশব্দে তার পাশে এসে বলে প্রথমে ছেলেটাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যাক। এঙ্গাস ভাবে এটা তারই লোক, তাই গঞ্জার অবস্থান বলে দেয়, কিন্তু ঘুরতেই দেখে কেউ নেই। শিরো দ্রুত সেই আউটহাউসে পৌঁছায় যেখানে মাত্র একজন ডাকাত পাহারা দিচ্ছিল। বি বলে এটা আমাকে করতে দাও, আর সোজা উড়ে গিয়ে ডাকাতটিকে দেয়ালে ঠেসে অজ্ঞান করে। শিরো ভেতরে ঢুকে গঞ্জার নাম ধরে ডাকতে থাকে। সাথে সাথেই গঞ্জার উত্তর আসে। শিরো কারাতে চপ দিয়ে তালা ভেঙে তাকে মুক্ত করে। ভয়ে কাঁপতে থাকা গঞ্জা দৌড়ে শিরোর বুকে ঝাঁপিয়ে পড়ে। শিরো বলে চলো, এখনই গ্রামে ফিরতে হবে। কিন্তু বাইরে বেরোতেই সে দেখে সব ডাকাতরা প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। দুর্গের দেয়ালের ওপরে বিশাল সুর দেখা যাচ্ছে, যা স্পষ্টতই ক্লে নয়। এক ডাকাতকে থামিয়ে শিরো জানতে পারে লেকের দানব আক্রমণ করেছে। শিরো পুরোটা বিশ্বাস না করলেও দ্রুত ঘটনাস্থলে যায়। গঞ্জা ভয়ে তাকে ছাড়তে রাজি নয়, তাই শিরো বলে আরও শক্ত করে ধরো। শিরো একটি ব্যারিয়ার তৈরি করে সেখানে পৌঁছায়, আর দেখে দানব আসলে কেবল এক বিশাল সি অ্যানিমন, নাম ডার্ক অ্যানিমন, বি র্যাঙ্ক মনস্টার। এঙ্গাসই একে আহ্বান করেছে। এঙ্গাস মাটিতে বসে ভয় কাঁপছে, কারো কাছে সাহায্য চাইছে। শিরোর মনে হয় ভাবছে দানবটাকে খেতে দিলে মন্দ হয় না, কিন্তু সে বাধা দিয়ে এঙ্গাসকে আটকায়। এখন আর এখানে থাকার মানে নেই, শিরো ক্লেকে বলে। ক্লে অসীম সুরের কারণে লড়াইয়ে কষ্ট পাচ্ছিল, তাই শিরো সিদ্ধান্ত নেয় এই যুদ্ধটা সহজ করে দিতে হবে। সে শক্তিশালী বরফ জাদু ব্যবহার করে ডার্ক অ্যানিমনিকে স্থির করে ফেলে, আর ক্লে দেখে অবাক হয়ে যায়। তবে শিরো বলে যে কাজ এখনও শেষ হয়নি, দানবটাকে সত্যি মারতে হলে তার মস্তিষ্ক চূর্ণ করতে হবে। ক্লে সঙ্গে সঙ্গে শক্তিশালী ঘুষি জমায় এবং দানবটাকে মুখে আঘাত করে। কিন্তু তাকে মারার বদলে সেটি একটা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ফেলে। জমে থাকা টেন্ট্যাকলগুলো সোজা হয়ে শিরোর দিকে ছুটে আসে। শিরোর কাছে ব্যারিয়ার তৈরি করার মতো সময় ছিল না। সে কোনোভাবে তার স্টাফ দিয়ে আঘাতটা প্রতিহত করে, কিন্তু আঘাতের জোরে সে আর গঞ্জা দুজনেই দেওয়ালের ওপাশে ছিটকে পড়ে। শিরো পড়তে পড়তেই গঞ্জাকে উপরে ছুঁড়ে দেয় যাতে বি তাকে ধরতে পারে, আর নিজে গিয়ে পড়ে বিষাক্ত লেকের মধ্যে। ডুবে যেতে যেতে শিরো ভাবে এটাই সম্ভবত তার শেষ। সে ভাবে কাউকে বিপদে ফেলে পালাতে পারেনি, আর তার বদলে নিজের জীবনটাই ফেলে দিল। এটা তাকে দুঃখী করে না, কিন্তু তার খারাপ লাগে যে সে এখন আর সেই সব কাজগুলো করতে পারবে না যেগুলো সে সত্যিই করতে চেয়েছিল। ঠিক তখনই কালো চুলের কেপপ দেবতা তাকে ডুবতে দেখে এবং এইবার তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, কারণ শিরো এই দুনিয়ায় বেশ ভালো প্রভাব ফেলছে। শিরো যখন ডুবে ডুবে চিন্তা করছে সয় সস দিয়ে কত রকম খাবার বানানো যায়, তখন একটা কণ্ঠ তাকে ডাকছে। কিন্তু সে ডাক উপেক্ষা করে বন্ধুদের কথা আর নিজের সেই কাস্টম মেড কাচির কথা ভাবতে থাকে, যেটা সে এখনও বানাতে পারেনি।
তারপর সেই কণ্ঠ অধৈর্য হয়ে তাকে জোর করে জল থেকে টেনে তোলে। শিরো চমকে দেখে যে তাকে বাঁচিয়েছে সে এক সাদা পেগাসাস, আর সে বলে, আমার সামনে মরে যেও না। শিরো হতবাক। সে নিজের পরিচয় দেয়, আর পেগাসাসও পরিচয় দেয়, তার নাম হফেল। শিরো নামটা মনে করতে পারে, কিন্তু কোথায় শুনেছে সেটা মনে পড়ছে না। সে ছোটখাটো কথা বলতে থাকে, এ জায়গা কি তার বাড়ি, আর সে এখানে পড়ে গিয়ে বিরক্ত করেছে কিনা, এমন কথা বলে ক্ষমা চায়। হফ বলে, আসলে ভালোই হয়েছে, কারণ লেকের পানি হঠাৎ করে পরিশুদ্ধ হতে শুরু করেছে। আশেপাশের সব গাছপালা আবার বেঁচে উঠছে। শিরো নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। হফ বলে, সবকিছু হয়েছে শিরোর কারণে। সে ব্যাখ্যা করে, অনেক আগে লেকের ম্যাজিক উপাদান স্থির হয়ে যায়, আর সে দুর্বল হয়ে পড়তে থাকে। শেষ শক্তি দিয়ে সে আইভি ফুল তৈরি করেছিল যাতে লেকটা বিশুদ্ধ থাকে। আর সেই কারণে তার দেহ পাথরে পরিণত হয়েছিল। ফুলগুলো তারপরেও লেককে বিশুদ্ধ রাখত, কিন্তু তারপর এনগ্যাস এসে ইচ্ছে করে লেকটাকে দূষিত করে দেয়। কিন্তু যখন শিরো পানিতে পড়ে, সে বিষ শোষণ করে নেয়, আর হফ তার পাথর অবস্থা থেকে মুক্ত হয়। তারপর হফ শিরোকে তার বন্ধুদের কাছে ফিরিয়ে দেয়। শিরো বলে, একজন পেগাসাস দেবতা তাকে বাঁচিয়েছে। কিন্তু কেউই হফকে দেখতে বা শুনতে পারে না। বিদায় নেওয়ার আগে হফ শিরোকে ধন্যবাদ জানায়। এরপর শিরো আর অন্যরা গ্রামে ফিরে যায় এবং গঞ্জাকে তার পরিবারের সাথে পুনর্মিলিত করে। তারপর শিরো কিছু ম্যাজিক স্টোন দিয়ে একটি বৃত্ত তৈরি করে এবং ক্লেকে তার সঙ্গে দাঁড়াতে বলে। ক্লে সন্দেহ করলেও শিরোর উপর ভরসা করে দাঁড়িয়ে পড়ে। শিরো ম্যাজিক সার্কেল সক্রিয় করতেই তারা সরাসরি বেলমন্ডে টেলিপোর্ট হয়ে যায়। সেখানে গিয়ে শিরো আবিষ্কার করে, গ্রামের অবস্থা আসলে। তখন সে দ্রুত আইভি বিষের ওষুধ তৈরি করে এবং মিউল মাত্র এক চুমুকেই সুস্থ হয়ে যায়। সবাই আনন্দে কাঁদতে থাকে, কিন্তু শিরোর কাজ এখনও শেষ হয়নি। সে ফিরে যায় পুনর্নির্মিত হওয়া গ্রামে এবং গ্রামপ্রধানকে জানায়, সে এনগ্যাসকে প্রচুর প্রমাণসহ স্থানীয় লর্ডের হাতে তুলে দিয়েছে, তাই সে আর কখনও বের হতে পারবে না। গ্রামপ্রধান আবেগে কাঁদতে থাকে এবং জিজ্ঞেস করে, তারা কিভাবে শিরোকে ধন্যবাদ দেবে। শিরোর একটা ধারণা আছে। সে প্রথমে একটা ডেমো দেয়, সে বাষ্পে রান্না করা আলুর উপর মাখন আর সয় সস দিয়ে দেয় এবং প্রধানকে খাওয়ায়। প্রধান এক কণাই খেয়ে হতবাক হয়ে যায়। তখন শিরো ব্যবসার পরিকল্পনা বলে, গ্রাম তাকে সব সয় সস ফল বিক্রি করবে, আর সেই অর্থ দিয়ে তারা আরও ক্ষেত বাড়াতে পারবে। বৃদ্ধ একমত হয়, কিন্তু জানায় যে সব ফল তিনি বেচতে পারবেন না। শিরো বলে, সে সয় সস পুরো বড় শহরে জনপ্রিয় করবে, আর তখন এটা হবে গ্রামের বিখ্যাত পণ্য। এরপর সে সবাইকে সয় বাটার আলু খাওয়ায় এবং নিজের পথে রওনা দেয়। তারপর ক্লের সাথে পুনর্মিলিত হয়। ঠিক তখনই হফ নেমে আসে আকাশ থেকে। শিরো আবার হতবাক। হফ এবার আরও বড় ধাক্কা দেয়, সে মানুষের মেয়েতে রূপ নেয়, এবং ঘোষণা করে সে শিরোর দলে যোগ দেবে। শিরো আর ক্লে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। ক্লে জিজ্ঞেস করে, একজন দেবতা কেন একজন পাগল মানবের সাথে ভ্রমণ করতে চাইবে? হফ হাসিমুখে বলে, সে অনেকদিন এক জায়গায় ছিল, এবার দুনিয়া দেখতে চায়। শিরো মজার, তাই সে তার সাথে যাবে। বিনিময়ে শিরো তাকে চড়তে পারবে, তবে শুধু ঘোড়ার মতো। হফ ভীষণ উত্তেজিত। শিরো নিশ্চিত, এখন থেকে তার জন্য ঝামেলাই শুধু বাড়বে। এখানেই ভিডিও শেষ। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।